পাকিস্তান ওয়াজ রেডি ফর দ্যাট। আমার এটা মনে হয়েছে যে আপনি পাকিস্তান হেরে গেছেই বলে পাকিস্তান খারাপ টিম, এটা মানার কোনো কারণ নাই। পাকিস্তান বোধহয় তাদের শেষ 7 উইকেট হারিয়েছে 44-45 রান এরকম। ফিফথ ডে শেষ সেশন একটা অ্যারাউন্ড ফিফথ স্ট্যাম্পের বল, ইটস ব্যাক অফ লেন্থ, অতখানি শার্প সুইং করে ঢুকে যাবে বা 147 গতিতে এরকম একটা বল হইতে পারে, ও না বুঝে উঠতে পারে না। আমার এটা মনে হয়েছে প্লেয়াররা সম্ভবত নিজেদের মধ্যে ওই অ্যাডাপ্টেশনটা খুব ভালোভাবে করছেন, যে একটা পার্টিকুলার ফরম্যাট থেকে যখন আরেকটা ফরম্যাটে আমি একটা, লেটস আপনি টি-20তে খুব ভালো ফর্মে আছেন, খুব একজন ব্যাটসম্যান, আপনি খুব ভালো ফর্মে আছেন, সাডেনলি আপনি টেস্ট দলে খেলবেন, ওপেনিং করবেন, সো ওই যে কনফিডেন্সটা এটা ডেফিনেটলি হেল্প করে। এবং আমাদের সাথে আছেন দেব চৌধুরী, সবার পরিচিত মুখ, ঐতিহাসিক টেস্ট জয়। আসলে একদম শুরুতে জানতে চাইবো যে আসলে কী বলবেন এই টেস্ট জয়কে, কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে আমি ঐতিহাসিক বলবো না হচ্ছে এই জন্যে, যে পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছে, সেই পাকিস্তানকে হোম সিরিজে বাংলাদেশ হারাতে পারবে না, এটা মামুন আমি কখনো বিশ্বাসই করিনি। ড্র হতে পারতো, কিন্তু বাংলাদেশ এই 2 ম্যাচ সিরিজের একটা অন্তত জিতবে বা সিরিজটা পাকিস্তান জিতে ফিরবে না, এটা আমি সবসময় বিশ্বাস করেছি। কিন্তু বাংলাদেশ এই পরিস্থিতিতে ফিফথ ডে লাস্ট সেশন এরকম আউটস্ট্যান্ডিং কিছু করবে, কিংবা শান্ত, অথবা পুরো বাংলাদেশ টিম এতটা সাহসী, মানে কোনো সিদ্ধান্ত নেবে, আমি ডিক্লারেশনের কথাটা বলছি, এটা এক্সপেক্টেড ছিল না। কেননা আমরা তো আসলে এরকম দেখে অভ্যস্ত না। আমরা দেখি আমাদের ক্যাপ্টেনরা একটু ডিফেন্সিভ মুডে থাকে, আগে ভাই ম্যাচটা বাঁচাই, একটু রয়েস হয়ে, যদি হাইরে যাই গণমাধ্যম তো শেষ করে দেবে। চতুর্থ দিনের শেষ মুহূর্তটা তো কিন্তু সেটাই মনে হচ্ছিল যে একটু স্লো খেলছে কিনা। মানে যখন আপনার বৃষ্টিটা হলো ফোর্থ ডেতে, তখন তো আসলে এই ম্যাচ এই সিচুয়েশন আসবে এটা বোধহয় বেশিরভাগ মানুষই চিন্তা করেনি। আর একটা মেরে ড্র বাংলাদেশ যতটুকু খেলতে পারে। একই সঙ্গে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই যে দেখিয়ে দেওয়ার, কিংবা অপোনেন্টকে আমরাও পারি এবং আমরা ডমিনেট করতে পারি, এই মানসিকতা মোস্ট লাইকলি শান্ত, বিং দ্য ক্যাপ্টেন, টিমের বাদবাকি প্লেয়ার সবার মধ্যে ইনজেক্ট করতে পেরেছেন। এটা আবার অনুমান, আমি জানি না। কেননা শান্তর যে ক্যাপ্টেন্সি, এটা এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের সেরা ক্রিকেট ব্রেইন, এবং সেটা বাংলাদেশ দারুণভাবে কাজে লাগাচ্ছে, স্পেসিফিক্যালি শান্ত কাজে লাগাচ্ছে। সো ব্যাক ইন টু দ্য ম্যাচ, যে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আপনার 260 অড ডিক্লেয়ার করলো, এরকম সিনারিওতে যে চ্যালেঞ্জটা অপোনেন্টের কাছে যায়, পাকিস্তান ওয়াজ রেডি ফর দ্যাট। আমার এটা মনে হয়েছে যে আপনি পাকিস্তান হেরে গেছেই বলে পাকিস্তান খারাপ টিম, এটা মানার কোনো কারণ নাই। এই পাকিস্তান টিম যখন এই টার্গেটটা সামনে এলো, এমনকি টি পর্যন্ত, আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, টি পর্যন্ত মনে হচ্ছিল যে ম্যাচটা হেরে যাই কিনা, এই যে শঙ্কার জায়গাটা, এটা তো পাকিস্তান তৈরি করতে পেরেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই যে শান্তর ক্যাপ্টেন্সি, প্লেয়ারদের ডেলিভার করা, সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করা, আমি জাস্ট ছোট একটা উদাহরণ দিই। অনেক ঘটনা আছে, জাস্ট সিম্পল করে। টির পরে যখন ফজলকে আউট করলেন তাইজুল, ঠিক তার পরের ওভারেই প্রবাবলি তার মেইন উইকেট টেকার কিংবা ওই মুহূর্তে ফ্রেশ তাসকিনকে অ্যাটাকে নিয়ে আসলেন, তাসকিন এসে উইকেটটা নিয়ে দিলেন। সো এই যে 5 উইকেট চলে গেল, তো আলটিমেটলি পাকিস্তান বোধহয় তাদের শেষ 7 উইকেট হারিয়েছে 44-45 রান এরকম। সো আমরা যারা ধরেন যে 90s ক্রিকেটটা দেখেছি, স্টিভ আর অস্ট্রেলিয়াকে দেখেছি, অজেয় অস্ট্রেলিয়াকে দেখেছি, সেই সময় একটা কথা খুব প্রচলিত ছিল যে অপোনেন্ট যখন চাপে পড়ে যায়, 4-5 উইকেট 5-6 উইকেট চলে যায়, গো ফর দ্য কিল, যে অপোনেন্টকে দুমড়ে মুচড়ে দাও। শান্ত ডিড দ্য সেম থিং, এক্স্যাক্টলি দ্য সেম থিং। নাহিদ রানা প্রথম 5 ওভারে 29 বা 30 দিলেন, সো শান মাসুদ উইকেটটা পেয়েছিলেন। যখন তিনি সেকেন্ড স্পেলে ব্যাক করলেন, 45, 47, 49, 51 নম্বর ওভারে উইকেট পাননি, 53, মানে আমি টিম ওভারের কথা বলছি, তার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ওভারে উইকেট পাননি, 10ম ওভারে উইকেট পেয়েছেন। অর্থাৎ খেয়াল করে দেখেন, টানা 3 ওভার উইকেট নিয়েছেন, 5 ওভারের 4 ওভার উইকেট নিয়েছেন। যখন তিনি ব্যাক করলেন সেকেন্ড স্পেলে, ফার্স্ট ওভার মেড ইন, পরের ওভার 1 রান, পরের ওভার 4 রান। একজন ফিয়ারসাম ফাস্ট বোলার যেভাবে অপোনেন্টকে দুমড়ে মুচড়ে দেন, শুধুমাত্র উইকেট দিয়ে না, ভয় দিয়ে, সব কিছু মিলিয়ে নাহিদ রানা যেভাবে পাকিস্তানের মিডল এবং লোয়ার অর্ডার দুমড়ে মুচড়ে দিলেন, এটা আমরা টপ টেস্ট প্লেয়িং কান্ট্রিজদের টপ ফাস্ট বোলারদের কাছ থেকে দেখি। রিজওয়ান যে বলটাতে বোল্ড হলেন, মানে
অনেকে বলছেন রিজওয়ান ব্রেন ফেড হয়েছে কিংবা রিজওয়ান বুঝতে পারেননি। রিজওয়ান বুঝতে পারেনি, এটা আমরাও বুঝতেছি। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 5th ডে শেষ সেশন, একটা অ্যারাউন্ড 5th স্ট্যাম্পের বল, ইটস ব্যাক অফ লেন্থ, অতখানি শার্প সুইং করে ঢুকে যাবে বা 147 গতিতে এরকম একটা বল হইতে পারে, ও না বুঝে উঠতে পারে না। আমার এটা মনে হয়েছে। আই ডু ফিল সরি ফর রিজওয়ান। রিজওয়ান অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। আই ডু ফিল সরি ফর রিজওয়ান। এরকম আউট হলে না ব্যাটসম্যান যতটা আউট তার চেয়ে বেশি অবাক হয়, এটা কী হইলো, এটা হইতে পারে। তো রিজওয়ানের ব্যাপারটা হচ্ছে ওইরকম। সব জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ যেভাবে ডিক্লারেশন থেকে শুরু করলে পুরোপুরি অপারেট করেছে, আমার মনে হয় যে এই বাংলাদেশ দলটা সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে যে বাংলাদেশ যে আমরা 4টা ম্যাচ, বাংলাদেশ 4টা ম্যাচ জিতেছিল, সো সেটার একটা ধারাবাহিকতা। এবং এই বাংলাদেশটা টেস্ট টিম হিসেবে শান্তর আন্ডারে বা শান্তর নেতৃত্বে আমার মনে হয় একটা ভালো দিশাতে আছে। সময় দিলে এই দলটা আগামীতে হয়তো আরও ভালো করবে। এই দলের মধ্যে ওই ফ্যাক্টরটা আছে, এক্স ফ্যাক্টরটা আছে, ওই ফিয়ারসাম অপোনেন্টকে ওই ভয় ধরানোর ব্যাপারটা আছে, বা নিজেদের প্রতি যে বিশ্বাসের জায়গা, এটা আছে। অন অ্যান্ড অফ হয়, হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু এই ধরনের জয় একটা দলের জন্য স্টেটমেন্ট দেওয়া যায়। অ্যাপ্রোচের কথা যদি আসি, 6 মাস পর বাংলাদেশ দল আসলে টেস্ট খেলতে নেমেছে, এই অ্যাপ্রোচটা কি অনেকটা আমাদের টি-20 দল থেকে তৈরি হয়েছে কিনা? আমরা টি-20তে যেরকম সাহসী ক্রিকেট খেলতে দেখছি লাস্ট 6 মাস বা কিছুদিন ধরে, এই অ্যাপ্রোচটা কি সেই কোচিং প্যানেলের থেকে আস্তে আস্তে? শান্তকে আপনি অবশ্যই, আমরা বাংলাদেশের বলছেন যে সেরা, এখনকার যারা ক্যাপ্টেন আছে তাদের মধ্যে সেরা, সেটা নিয়ে আমারও তর্ক নেই, কিন্তু যে অ্যাপ্রোচ দলের প্রতিটা ক্রিকেটারের মধ্যে, এটা কি আস্তে আস্তে ওইভাবেই গ্রো হয়ে আসছে কিনা? একটা ব্যাপার হচ্ছে কি, যে ক্রিকেট এখনকার যুগে, স্পেশালি লাস্ট 10-12 ইয়ার্স বা এক যুগে, মানে ফরম্যাট টু ফরম্যাট এত ক্লোজ বাই হয়ে গেছে। আমরা একটা সময় আমি যখন পুরোদস্তুর সাংবাদিকতা করতাম তখন আমরাও আলোচনা করতাম যে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়া, মানিয়ে নেওয়া, এই চ্যালেঞ্জগুলো প্লেয়ারদের থাকে, এখনও ডেফিনেটলি আছে। এবং প্লেয়াররা এগুলো নিয়ে গণমাধ্যমে খুব ওপেনলি কথা বলতেন যে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং সামটাইমস। কিন্তু আমার কেন যেন মনে হয় আধুনিক যুগের ক্রিকেটাররা, এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি না, সব জায়গাতেই খুব দ্রুত মানিয়ে নিতে পারেন। এবং যে ফরম্যাটটাতে তিনি এক্সিকিউট যেভাবে করছেন, ফরম্যাটটা যখন চেঞ্জ হচ্ছে তখন তার অ্যাবিলিটি ভেদে, সিচুয়েশন ভেদে এবং একই সঙ্গে টিম প্ল্যান অনুযায়ী তারা খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারছেন। তার মানে এই না যে আমরা অনেক ভালো হয়ে গেছি, অনেক কিছু করছি, কিন্তু এই যে অ্যাডাপ্টেবিলিটির বিষয়টা, আপনি তো সেটাই বলছেন, এই অ্যাডাপ্টেবিলিটির বিষয়টা আমার মনে হয় টিম ওয়াইজ তো ডেফিনেটলি আছে। এবং ফরম্যাটের থেকে ফরম্যাটের যে ভিন্নতা, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে প্লেয়াররা সম্ভবত নিজেদের মধ্যে ওই অ্যাডাপ্টেশনটা খুব ভালোভাবে করছেন। যে একটা পার্টিকুলার ফরম্যাট থেকে যখন আরেকটা ফরম্যাটে আমি একটা, লেটস আপনি টি-20তে খুব ভালো ফর্মে আছেন, খুব একজন ব্যাটসম্যান, আপনি খুব ভালো ফর্মে আছেন, সাডেনলি আপনি টেস্ট দলে খেলবেন, ওপেনিং করবেন। সো ওই যে কনফিডেন্সটা, এটা ডেফিনেটলি হেল্প করে। বাট অ্যাবাভ এভরিথিং, আপনি যখন টেস্টের মতো ফরম্যাটে খেলবেন তখন আপনাকে অনেক হিসেব নিকেশ করতে হবে, সিচুয়েশন, অপোনেন্ট, ম্যাচের টাইম। যেমন পাকিস্তান এই লাস্ট ডেতে, আপনি টির পরে যেভাবে পাকিস্তান হুড়মুড় করে ভেঙে পড়লো, এটাকে এক্সপেক্ট করেনি। এই যে সিচুয়েশন অনুযায়ী ম্যাচটা হ্যান্ডেল করতে না পারা, যেখানে পাকিস্তান ব্যর্থতার পরিচয় দিল, যেখানে বাংলাদেশ সফল, এগুলোই আসলে অ্যাডাপ্টেশন। এবং এর ওপরই নির্ভর করে একটা দল হিসেবে কতটুকু ভালো করবে। সেটা তো আমরা দেখেছি, এবং বাংলাদেশের বোলারদেরকে সেখানে কৃতিত্ব দিতেই হবে। শান্তর কথা বলছিলেন, শান্তকে নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো করছেন, দলকে চালাচ্ছেন। অ্যাজ এ ব্যাটসম্যান টেস্টে কিন্তু উঠছেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে 87 রান, লাস্ট 8-9টা ইনিংসের মধ্যে 4টা সেঞ্চুরি। এই শান্তকে নিয়ে কি বলবেন? একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দেখেন, শান্তর একটা ব্যাপার হচ্ছে কি, সাদা বলের ক্রিকেটে 2000, স্পেসিফিক্যালি ওয়ানডেতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে ছিল, তারপর থেকে বোধহয় শান্ত 11 না 12 ইনিংসে একটা 50ও করতে পারেন নাই। তো ওই সময় শান্তর এভারেজ ছিল 18-19-এর মতো, স্ট্রাইক রেট অ্যারাউন্ড 13 ইনিংস, লাস্ট 13 ইনিংসে 50 পাইনি। হ্যাঁ, সো ইউ নো বেটার দেন মি, অফকোর্স ইউ নো বেটার দেন মি। সো স্ট্রাইক রেটও ছিল বোধহয় 68-69। সো শান্ত ওয়াজ মিসিং হিমসেলফ, এটা আমার মনে হয়েছে যে শান্ত নিজেকে যেভাবে এক্সপ্লোর করতে চান তার কাছাকাছিও তিনি ছিলেন না। এটা তার বডি ল্যাঙ্গুয়েজ, ব্যাটিংয়ের ধরন, একই রকমের ডেলিভারিতে বেশ কিছু আউট হয়েছেন, যেটা আপনার অ্যারাউন্ড উইকেট বল করলে ভেতরে আছে, ইউ নো ইট। সো নিউজিল্যান্ডের বিপক্ষে যখন শান্ত ওয়ানডে সেঞ্চুরিটা পেয়ে গেলেন, এটা ক্রিকেটাররা প্রায়ই বলেন যে যখন স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা অফ ফর্মে থাকেন, আমরা বাইরে থেকে হয়তো মনে করি একটা বড় ইনিংস খেললেই ঠিক হয়ে যাবে বা একটা দুর্দান্ত ইনিংস খেললেই ঠিক হয়ে যাবে। ক্রিকেটাররা এটা বিশ্বাস করেন, এর সঙ্গে অ্যাড করে নেন যে এমনও ব্যাটসম্যান আছে যে দুটো ভালো কাভার ড্রাইভে একদম মিডলিং করে 4 মেরেছে, ওই দুটো শট, দুটো 4 তাকে এমন কনফিডেন্স দেয় যেটা পরবর্তীতে 10-15 ম্যাচ সে ক্যারি করতে পারে। আমার মনে হচ্ছে ওই 100টা
শান্তকে কনফিডেন্সটা দিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে শান্তকে, এটা আসলে মানে আজকের প্রেক্ষাপটের আলোচনা না, কিন্তু আমি এটা অবশ্যই মেনশন করতে চাইবো যে শান্তকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেভাবে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মামুন, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচন এবং অধিনায়কত্ব বদল বিষয়ে যতগুলো সিদ্ধান্ত এ যাবৎকালে হয়েছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 26 বছর কিংবা তারও আগে, এর চেয়ে খারাপ সিদ্ধান্ত আর হইতে পারে না। সেটা হয়তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারতো কোনো বা অনেক প্রক্রিয়া আলোচনা না মেনে তার সাথে যেভাবে আলোচনা। শান্তকে সরানো হয়েছিল, আমার মনে হয়েছে যে এটা ঘোরতর অন্যায় করা হয়েছিল শান্তর সঙ্গে, এবং একই সঙ্গে একটা আনপ্রফেশনাল ক্রিকেট স্ট্রাকচারের উদাহরণ রেখে গেছেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজবুল আবেদিন ফাহিম। এরা দুজনে মিলে যে শান্তকে সরিয়েছিলেন ওয়ানডে নেতৃত্ব থেকে, আমি আবারও বলবো বাংলাদেশ ক্রিকেটে এর চাইতে বাজে এবং জঘন্য সিদ্ধান্ত হইতে পারে না। ওই সময়ে শান্তর মনের অবস্থাটা কী ছিল, যদি কখনো শান্তর সঙ্গে আপনার কথা হয়, 1-to-1 ইন্টারভিউতে সে যদি প্রসঙ্গটা মানে বলতে চায়, আপনি তাকে জিজ্ঞেস করবেন, আমি জেনে বলছি, আপনি শান্তকে জিজ্ঞেস করবেন তার মনের অবস্থাটা কী ছিল কিংবা তার উপরে কী চলছিল। এটা বাইরে থেকে বোঝে নাই, মানুষজনের বোঝার কথা না, কারণ শান্তর ক্যারেক্টারটা ইজ ভেরি স্ট্রং, ছোটোবেলা থেকেই দেখছি তো, ইজ ভেরি স্ট্রং মেন্টালি। কিন্তু অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি কখনো জিজ্ঞেস করবেন তাকে। এনিওয়েজ, তো সেখান থেকে যে রিকভার করে আসা, শান্তর নিজেরও স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল। এই যে আমি আজকে শান্তর হয়ে শান্তর কথা বলছি, বা শান্তর ওই ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়ারটাকে আমি বলছি অন্যায়। আজকে শান্ত যদি খুব খারাপ পারফরমেন্স করলে ওই ধকলের পরে দল থেকে বাদ পড়তেন, এ কথা কিন্তু আমি বলতাম না। শান্ত নিজেকে প্রমাণ করেছেন যে আমি ওই জায়গাতেই আছি, আই এম প্রবাবলি দ্য বেস্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ। সেটা ব্যাটিংয়ে পারফরমেন্স করে, যেটা আপনি বললেন যে সবশেষ 8 ম্যাচে 400, এই ম্যাচও ডাবল 100, মানে 2 ইনিংসে 100 করতে করতে তিনি মিস করে গেছেন। সো শান্তর কাছ থেকে যে ক্যারেক্টারটা এক্সপেক্টেড, সেই ক্যারেক্টারটা আমরা দেখছি, এবং শান্তর মতো ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটে খুব জরুরি। কেননা আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা যাদেরকে হিরো মনে করি, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে বিভিন্ন সময়ে গিয়ে তারা ফেল করেন, এবং তার নানান রকম নানাবিধ কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো শান্তর মতো ক্যারেক্টার ইজ এ বিট ডিফারেন্ট। সো ওই কারণেই শান্তকে দরকার। শান্তর ভালো খেলা দরকার তো প্রাথমিকভাবে শান্তর নিজের জন্য, কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরও শান্তকে দরকার রয়েছে, এবং বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য শান্তর আরও ভালো খেলা খুব জরুরি। আমরা একটু নাহিদ রানাতে ফিরতে চাই। নাহিদ রানার যে বোলিং স্পেল দেখলেন, আমরা আজকে ফাইফার নিয়েছেন, দ্বিতীয় ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার, রিজওয়ানের উইকেটে নিয়ে বিশেষ করে বেস্ট বোলিং ফিগার বোধ হয় তার ক্যারিয়ার, বেস্ট বোলিং ফিগার, এবং ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার এটা ছিল, তার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার ছিল। বিশেষ করে রিজওয়ানের যে উইকেটটা, সেটা নিয়ে আপনি শুরুতেই বলছিলেন। তারপরে একটু আলাদা করে জানতে চাইবো, এই যে পিএসএলে এত ভালো খেলে আসা, তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা, সব কিছু মিলে আবার এই টেস্টেও নাহিদ রানা উঠছেন, 3টা ফর্মেটেই নাহিদ রানা খুব ভালো খেলছেন। এই নাহিদ রানা বাংলাদেশকে আসলে কতদূর নিয়ে যাবে, এবং এই নাহিদ রানাকে আপনি কোথায় দেখতে চান শেষ সময়? আপনার শেষের প্রশ্নটা খুবই কঠিন এবং ক্রিটিক্যাল প্রশ্ন। নাহিদ রানাকে কোথায় দেখতে চাই, একটা ব্যাপার হচ্ছে কি যে একটা সময়ে বাংলাদেশের যারা টপ মোস্ট ক্রিকেটিং ক্যারেক্টার বা হিরোজ আমাদের কাছে, তাদের অনেককে আমি বলতে শুনেছি যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের ক্রিকেটাররা টেস্ট খেলার সময়, স্পেসিফিক্যালি বোলাররা, আমার নামের পাশে 300 টেস্ট উইকেট থাকবে এটা কেউ চিন্তা করে না, আক্ষেপ নিয়ে তারা বলতেন। সো নাহিদ রানা যেভাবে পারফর্ম করছেন, খারাপ সময় আসবে নাহিদ রানার, ওই খারাপ সময়টাতে তিনি কতটুকু সাপোর্ট পান। কারণ আমাদের ক্রিকেট সংস্কৃতি মামুন আপনিও খুব ভালো জানেন, যখন একজন প্লেয়ার জাতীয় দলের থেকে বাইরে চলে যায় বা একটা লম্বা সময় খারাপ স্পেলে থাকে, বা ধরেন একটা বড় ইনজুরিতে পড়লো, তখন তার টেক কেয়ার কীভাবে হয়, কীভাবে তাকে মোটিভেট করা হয়, কীভাবে তাকে এনকারেজ করা হয়, এগুলো আমাদের ক্রিকেট সিস্টেমের অনেক ঘাটতি রয়েছে। নেই আমি বলবো না, কিন্তু ঘাটতি রয়েছে। সো নাহিদ রানার কাছে যে বিষয়টা প্রত্যাশা তো ডেফিনেটলি হাই থাকবে, কিন্তু নাহিদ রানা নিজেকে কিভাবে মেনটেন করেন, কিভাবে নিজের ওয়ার্কলোড ব্যালেন্স করেন, ক্রিকেট বোর্ড কিভাবে নাহিদ রানাকে প্রিজার্ভ করবে, এই আলোচনাটা আমি বিভিন্ন সময় করেছি। নাহিদ রানাকে আপনি ওই গল্পের মতো যে আপনার স্বর্ণের ডিম পাড়া হাঁসের পেট ফেরে সব ডিম দিয়ে বের করা, এটা তাসকিনের সঙ্গে হয়েছে। আমার ভয়ের জায়গাটা হচ্ছে এখানে যে যখন আপনি টানা পারফর্ম করতে থাকবেন, টানা যখন খেলতে থাকবেন, আপনার ইনজুরিতে পড়ার সম্ভাবনা বাড়বে। নাহিদ রানা সেটা নিশ্চয়ই মাথায় রাখবে। তার সামনে উদাহরণ আছে তাসকিন, তার সামনে উদাহরণ ছিল মাশরাফি, সেই বিষয়গুলো থেকে নাহিদ রানা নিশ্চয়ই, মুস্তাফিজের ক্ষেত্রে একটা জিনিসটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড আমার মনে হয় যে নাহিদ রানাকে ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক হবে, এবং একই সঙ্গে ফরম্যাট ভেদে তাকে যদি একটু রেস্ট দেওয়া যায়, যদি প্রতিপক্ষ বুঝে, লেটস সে জিম্বাবুয়ে আসলো, আয়ারল্যান্ডে খেলতে গেলেন, ইউ ক্যান রেস্ট নাহিদ রানা। সো এই ব্যাপারগুলো কীভাবে হ্যান্ডেল করা যায় সেটার উপরে নির্ভর করবে যে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটকে কতদিন সার্ভিস দেবেন। কেননা হি ইজ এ রেয়ার ব্রিড, এটা নিয়ে তো কোনো ডাউট নাই।
বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে এরকম ফিয়ারসাম পেস বোলার আমরা দেখিনি। আগামীতে কবে দেখবো আমরা জানি না, কারণ এজ লেভেলও এরকম মানে আমি যতটুকু ক্রিকেট সম্পৃক্ত, এজ লেভেল স্কুল ক্রিকেট থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা সব কিছু মিলে এই ধরনের পেস জেনারেট করতে পারে। আমি আপাতত বাংলাদেশে এরকম পেসার দেখি না, এই জন্যই বললাম যে আগামীতে কবে আসবে সেটা আমরা জানি না, হয়তো আসতে পারে, দোয়া করি যে আসে। সো নাহিদ রানাকে কীভাবে ব্যবহার করা হবে এটা খুব ইম্পর্টেন্ট। এবং হয় কি ইয়াং তো ওর মধ্যেও তো ওই জেদটা আছে যে আমিও নিজেকে বিশ্বের সামনে দেখাবো যে আই এম সামওয়ান স্পেশাল, এটা থাকাটা খুব জরুরি। তো একই সঙ্গে তাকে ওই গাইডেন্সটা দেয়া যে বাবা একটু আস্তে, টেক কেয়ার টু ইয়ারসেলফ, নিজের যত্ন নেওয়াটা জরুরি, নিজেকে প্রিজার্ভ করা জরুরি। সো এই দুটো জিনিস যখন এক হবে, মানে তার ক্যারিয়ার শেষে তার নামের পাশে 300 উইকেট 500 উইকেট, আই ওন্ট গো ফর দ্যাট, রাদার নাহিদ রানা সুস্থ থেকে লম্বা সময় সার্ভিস দেবে, দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করবো। নাহিদ রানা নিজেও হয়তো চিন্তা করবেন আস্তে আস্তে যত বড় হবেন ক্যারিয়ার বাড়তে থাকবে, নিজেকে নিয়ে পড়ালেখা করবেন, 2 ইঞ্চি আর কত বড় হবে ক্যারিয়ারের কথা বলছি, ক্যারিয়ার বড় হবে। একটা মজার বিষয় আছে, আমরা 3টা ফর্মেটের 3 জন অধিনায়ককে পেয়েছি, লিটন, মিরাজ, শান্ত, 3 ক্যাপ্টেনই আবার টেস্ট দলে আছে। টেস্ট দলের এই জেলিংটা কি 3 ক্যাপ্টেন একসাথে থাকার কারণেও কি একটা কারণ হতে পারে কিনা? হতে পারে, কেননা আপনার পরামর্শের কথা যদি বলেন, আমরা নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডের কথা বলছি, আমি বিভিন্ন সময়ে দেখেছি যে শান্ত গিয়ে মিরাজকে পরামর্শ দিচ্ছেন, বা ফিল্ড সেটিংয়ের ক্ষেত্রে, বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি করছেনও, এবং মিরাজ সেটা অ্যালাউ করছেন। সো জিনিস হচ্ছে কি, শান্ত এবং মিরাজ তো ব্যাটসমেট, একটা লম্বা সময় লম্বা সময় একসঙ্গে খেলেছেন। আর লিটনের ক্রিকেটিং ব্রেন যথেষ্ট ভালো, টি-20 দলটাকে তিনি দারুণ একটা শেপের মধ্যে নিয়ে এসেছেন। সো তাদের 3 জনের ক্রিকেটিং ব্রেন বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে আমার মনে হয় যে একটা পজিটিভ ভাইব দিচ্ছে, হোয়াট আই ফিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের বিপক্ষে। ক্যাপ্টেন শুড বি 2 ফরম্যাট, মানে সর্বোচ্চ সাদা বলের জন্য একজন, লাল বলের জন্য একজন, এটা হচ্ছে আমার প্রেফারেন্স। সো 3 ক্যাপ্টেন যদি মিলে ভালোভাবে কাজটা করতে পারে, দ্যাট ইজ ফাইন। তবে টেস্ট টিমে সেটা যদি রিফ্লেকশন থেকে থাকে, অবাক হওয়ার কিছু নেই, কেননা আপনি যখন ক্যাপ্টেন হিসেবে আপনার আরেক টিমমেটকে সাহায্য করবেন, ইভেনচুয়ালি সেটা আপনার টিমের জন্যই ভালো হচ্ছে, আপনি আপনার টিমকেই সাপোর্ট করছেন আপনার মেধা দিয়ে, আপনার বুদ্ধিতে। লেটস এখন আপনার শান্ত ক্যাপ্টেন, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে শান্ত মেবি আউট অফ আইডিয়াস, কিন্তু শান্তকে যতটুকু চিনি সে অলওয়েজ ABCD ব্যাকআপ প্ল্যান নিয়েই মাঠে নামে, এবং সেটার মধ্যে আমরা এক্সিকিউশনে দেখি কোনো কারণে শান্ত ইজ আউট অফ আইডিয়াস, কোনো কারণে শান্ত বুঝতে পারছে না কী করবে, সেই ক্ষেত্রে মিরাজ হ্যাজ টু স্টেপ ইন, লিটন হ্যাজ টু স্টেপ ইন। সো একইভাবে তাইজুল, মুমিনুল, দেয়ার সিনিয়র প্লেয়ার, মুশফিক ইজ দেয়ার। সো আমার মুশফিককে আজকে বলতে দেখছিলাম যে যখন নাহিদ উইকেট পাচ্ছিলেন বা তাসকিন উইকেট পাচ্ছিলেন, তারপরে তাইজুলকে আনতে বলছিলেন, এক পাশ থেকে পেস এক পাশ থেকে স্পিন, এরকম। আমি সেটাই বললাম যে এই যে নিজেদের, কারণ আমরা তো ধরেন যে অনেক সময় যাকে থেকে ইয়াংস্টার বলে দিই, লিটনের ক্যারিয়ার কিন্তু 10 বছর, শান্তর টেস্ট ডেবিউ হয়েছিল ক্রাইস্টচার্চে 2017-তে সম্ভবত, সেই হিসেবে কিন্তু 10 বছর হয়ে গেছে, মিরাজেরও 10-11 বছর। সো দে আর ভেরি সিনিয়র প্লেয়ার্স। তাইজুল 2014 ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ডেবিউ হয়েছিল, 12 বছর টেস্ট খেলছেন। সো দে আর ভেরি সিনিয়র প্লেয়ার্স। তো তাদের কাছ থেকে এই ধরনের টিমের প্রতি নিবেদন এবং টিমমেট হিসেবে ক্যাপ্টেনকে সাহায্য করা, এটা এক্সপেক্টেড। বাট যে আলোচনাটা ঢাকা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওপেনার। দল বেশি ভালো করলে তখন হচ্ছে আমরা শুধু ওই পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল, এগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা মাহমুদুল হাসান জয় এবং সাদমান 2 ইনিংসেই ভালো করতে পারেননি। তবে সবশেষ দিন, চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল বলছিলেন যে তিনি এটা নিয়ে মোটেও চিন্তিত নয়, কারণ আগের 2টা টেস্টে 2 জনই ভালো করেছেন, সেই দাবিটা মোহাম্মদ আশরাফুল করেছেন। দ্যাট ইজ ফাইন। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে মাহমুদুল হাসান জয়, আপনি যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দেখেন, আপনি মাহমুদুল হাসান জয়কে কয়টা ইনিংস ওপেন করতে দেখেন? আমার মনে পড়ে না খুব একটা। মাহমুদুল হাসান জয়, আমি যতটুকু ক্রিকেট দেখেছি বা দেখি, তিনি মোটামুটি মিডল অর্ডারে খেলেন, খুব ভালো পারফর্মও করেন। কিন্তু এই যে মাহমুদুল হাসান জয়কে আপনার ওপরে, তিনি ভালো কয়েকটা ইনিংস খেলেছেন, কিন্তু তার এই ছোট ক্যারিয়ারেও মোটামুটি গোটা 7-8টা বোধহয় শূন্য রয়েছে, বা তারও বেশি হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই। যেভাবে তার ক্যারিয়ার পাথওয়েটা ওপেনার হিসেবে যাওয়ার কথা, সেভাবে কিন্তু যাচ্ছে না। সবশেষ ইনিংস তারা ভালো খেলেছে, আশরাফুলের কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু ক্যারিয়ার গ্রাফটা কি বলে? ক্যারিয়ার গ্রাফটা কি তাকে ওপেনার হিসেবে সেটেলমেন্টের মানে ওই ফোকাসের জায়গাটা আছে? কিংবা ক্যারিয়ার গ্রাফ কি আমাদের ওই ভরসাটুকু দিচ্ছে যে না, হি ইজ ফিট এনাফ? আমার কিন্তু এটা নিয়ে দ্বিধা আছে, আমি না বলবো না, কিন্তু একটা দ্বিধা বা আশঙ্কার জায়গা রয়েছে। সব জিনিসটা হচ্ছে কি, যে ধরে বেঁধে কাউকে ওপেনার বানানো যায় না। নতুন বলে খেলাটা, স্পেশালি যে কোনো ক্রিকেটে, এটা খুব ডিফারেন্ট সর্ট অফ স্কিলের একটা ব্যাপার। আমি বলছি না যে জয়ের ওই স্কিলটা নাই, জিনিসটা হচ্ছে যে
তাকে যদি ধরে বেঁধে ওপেনিং স্লটে রাখা হয়, এটা তার জন্য আসলে কতটুকু ফ্রুটফুল, বাংলাদেশের জন্য কতটুকু আসলে সুবিধাজনক, এটা নিয়ে বোধহয় চিন্তা করার সুযোগ রয়েছে। আর দল যখন ভালো করে তখন ছোট ছোট অনেক বিষয় আড়ালে পড়ে, যেমন এই ম্যাচটাতে আম্পায়ারিং কিন্তু বেশ বাজে আম্পায়ারিং হয়েছে। বাংলাদেশের বোধহয় তিনটা আউট বোধহয় রিভিউ নিয়ে নিতে হয়েছে, যেগুলো মানে আম্পায়ারদের দোষ দেওয়াটা খুব সহজ, আমি দোষ দিচ্ছি না, কিন্তু হয় কি যে কিছু জিনিস চোখে লাগে। আম্পায়ারিং এবার শেষ লাস্ট দুটা সেশনে বেশি চোখে লেগেছে। আমি সেটাই বললাম যে কিছু জিনিস চোখে লেগে যায়, যে আম্পায়াররা ভুল করবেন, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। এখন টেকনোলজি রয়েছে, সেই ভুল শোধরানোর সুযোগটাও রয়েছে। কিন্তু কিছু সময় সাধারণ মানুষ হিসেবে আমরা যারা দর্শক হিসেবে যখন ম্যাচটা দেখেন, কিছু ক্ষেত্রে আমি যখন ক্রীড়া সাংবাদিকতা করতাম, আমি নিজে ভুলে যেতাম আমি সাংবাদিক, আমি বাংলাদেশি। এটা আমার জন্য প্রথমে এই আম্পায়ার এটা কি চলে আসে, মানে ইউনো যে ওই রকম। সো আমার মনে হচ্ছে আম্পায়ারিংয়ের ব্যাপারটাও খুব একটা ভালো হয়নি শেষ সেশনে, অ্যাজ ইউ মেনশন। এবং একই সঙ্গে আমাদের ওপেনিং স্লটটা এই জায়গাটা নিয়ে বোধহয় টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা রয়েছে। এবং আমি পার্সোনালি সেকেন্ড ম্যাচে আই উড লাইক টু সি তানজিদ তামিম। তবে আপনি যেটা বলছেন তানজিদ তামিমকে, তবে আশরাফুল সেদিন যেভাবে বলেছেন মনে হয় না সিলেট টেস্টে তানজিদ তামিমকে হয়তোবা দেখা যাবে না, যেটা ওনার কথা মনে হয়েছে আর কি। আরেকটা বিষয় একটু আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে সাদমান এবং জয়ের বিষয় যেটা বলছিলেন, আমরা যদি পাকিস্তানের অভিষিক্ত ওপেনারটাকে দেখি, আজহান আওয়াইস কি দারুণভাবে ব্যাটিং করেছেন, অভিষেক হয়েছে মনে হয়, এবং তিনি সেই জায়গায় কিন্তু খেলে এসেছেন, ওপেনিংই করে এসেছেন তাদের ঘরোয়া লিগগুলোতে, এবং সেই জায়গায় কিন্তু তিনি দারুণভাবে প্রমাণ করেছেন। সে বোধহয় বলেছিল যে আমি কি এটা দেখানোর ব্যাপার আছে, একটা বাউন্সার তার মাথায় হিট করার পরে। সো বিং এ ইয়াংস্টার এবং ডেবিউ ম্যাচে এই ধরনের ব্যাট করা একজন ক্রিকেটারের ক্যারেক্টারের পরিচয় দেয়, তার অ্যাবিলিটি, স্কিল, টেকনিক, টেম্পারমেন্টের পরিচয় দেয়। তিনি কত দূরে যাবেন আমরা বলতে পারি না, কিন্তু প্রথম ম্যাচ হিসেবে তিনি যেভাবে ব্যাট করেছেন, আমার মনে হয় এটা যে কোনো ইয়াংস্টারের, যে কোনো পৃথিবীর যে কোনো দেশের ইয়াংস্টারের জন্য একটা বেঞ্চমার্ক হয়ে থাকতে পারে। আর এর সঙ্গে ছোটো করে আমি যোগ করি যে এই যে বাংলাদেশকে বলা হয়েছিল না 4 ডে শেষে যে বাংলাদেশ 260 বা ওই রানে ডিক্লেয়ার করবে, ওই সাহসী হতে পারবে না, আমার কেন যেন মনে হয় এই কথাটা শান্ত অথবা বাংলাদেশের কয়েকজন প্লেয়ার পার্সোনালি নিয়ে নিয়েছেন, দে টুক ইট ভেরি সিরিয়াসলি। ওই যে আমরা বলি না যে কি কইলি এইটা, সো এই সামথিং লাইক কি কইলি এটা, এরকম একটা ব্যাপার যে আমরা দেখিয়ে দিতে পারি। আমার মনে হয় এই জেদটা কাজ করছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি ওই আশরাফুলের কথাটা বলছিলেন যে সেটা হতে পারে কোচরা ডিসাইড করবেন, কিন্তু একটা জিনিস কি, সিলেটের উইকেটটা কিন্তু ঢাকার থেকে বেটার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বা আমি যতটুকু জানি। তো সেটা যদি হয় আপনার টপ অর্ডারে বা সরাসরি ওপেনিংয়ে যদি ওইরকম ফ্রি ফ্লুয়েন্ট স্কোরার থাকে, এটা আপনার জন্য কিন্তু অ্যাডেড একটা অ্যাডভান্টেজ। কারণ আপনি এখনকার যদি টেস্ট ক্রিকেটটা যদি দেখেন, আগের দিনের হিসাব করলে ট্রাভিস হেড টেস্ট টিমে টিকে থাকতো না, কিন্তু ট্রাভিস হেড এই যে ভারতের সঙ্গে আপনার বিশ্বকাপের ফাইনালে বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বলেন, কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বলেন, এই যে 100 করে ফেলছেন, 110-15 স্ট্রাইক রেটে টেস্ট ইনিংসে, এরকম একটা প্লেয়ার পুরো ইনিংসের মেরুকরণ চেঞ্জ করে দিতে পারে, পুরো ম্যাচের 5 দিনের হিসাব একা বদলে দিতে পারে। এখন আশরাফুল্লাহ যদি মনে করেন যে তারা 10 বছর আগে 20 বছর আগে যেভাবে টেস্ট খেলেছেন ও হয়েছে, আশরাফুল্লাহ সেটা চিন্তা করতে পারেন, এটা তাদের চয়েস, আমার তো এখানে কিছু বলার নাই। কিন্তু আমি সামান্য ক্রিকেট যতটুকু বুঝি, আমি বোধ করি ভালো উইকেটে বাংলাদেশের টপ অর্ডারে এমন কাউকে দিয়ে ওপেন করা উচিত যে ফ্রি ফ্লুয়েন্ট স্ট্রোক খেলতে পারে, তার মানে সুইসাইডাল শট না। টেস্ট ক্রিকেটেও এখনকার যুগের চাহিদা মিলিয়ে দ্রুত রান করতে পারেন, অপোনেন্টকে দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারেন, কিংবা অপোনেন্টকে শুরু থেকেই অ্যাটাকটা করতে পারেন, এরকম একজন প্লেয়ার আমাদের দরকার। এই কলটা আসলে নির্বাচকরা, টিম ম্যানেজমেন্টরা নেবে, নির্বাচকরা নিয়েছেন বলেই কিন্তু তানজিদ তামিমকে নেওয়া হয়েছে। সেটাই বলছিলাম যে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তানজিদ তামিমকে কেন নেওয়া হয়েছে, যে ক্রিকেটের ধরনটা চেঞ্জ করছে। একটা ছোট্ট গল্প বলতে চাই, সেটা হচ্ছে তানজিদ তামিম, আমি এর আগে একটা কয়েক জায়গায় বলেছি, আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়। আপনার এনসিএলে 130 বলে 140 মানে এরকম একটা ইনিংস খেলছিল, 100-র উপরে স্ট্রাইক রেটে 100 করছে। ওই সময়ে নাম বলছি না, একজন তাকে ডেকেছে নির্বাচক, ডেকে তাকে বলা হয়েছে এইভাবে টেস্ট খেললে তো হবে না। কেন এইভাবে হবে না স্যার? না, এত দ্রুত আস্তে আস্তে রান করতে হবে। ও আর কোনো কথা বাড়ায় নাই। সো আই টক টু উইথ হিম, এবং আমি এবং তানজিদ তামিম ব্যাপারটা নিয়ে বেশ একটু হাসাহাসি করেছি। তো জিনিসটা হচ্ছে কি, যে আপনি এখন থেকে 15-18 বছর আগেও বীরেন্দ্র সেহওয়াগ যেভাবে টেস্ট খেলতেন, কিংবা ডাউন দ্য অর্ডারে অ্যাডাম গিলক্রিস্ট যেভাবে টেস্ট খেলতেন, ক্রিস গেল যেভাবে টেস্ট খেলতেন, এটা দেখেও আমাদের অনেক নির্বাচক বিভিন্ন সময় শেখেন নাই। ওনারা পড়ে আছেন 80s ক্রিকেটে, কারণ 80s যুগে তারা ক্রিকেট খেলেছেন, কিংবা 90s। পৃথিবী বদলে গেছে, পৃথিবীর ক্রিকেটটা বদলেছে, ক্রিকেট খেলার ধরন বদলেছে, ক্রিকেট খেলার প্যাটার্ন, মেন্টালিটি বদলেছে। সো পৃথিবীর সব বড় দেশ আপনি টপ অর্ডারে দেখবেন ফ্রি ফ্লুয়েন্ট স্কোরার,
একজনকে রাখার চেষ্টা করে। সো তানজিদ তামিম ইজ সর্ট অফ ক্যারেক্টার যাকে ওই জায়গাতে ইনজেক্ট করার জন্যই সুমন ভাই এনেছে। থ্যাংক ইউ টু হাবিবুল বাশার সুমন। সুযোগ পেলে খেলানো উচিত, যদি টিম ম্যানেজমেন্ট মনে না করে খেলাবে না, কিন্তু তাকে ওই রোলটাতেই খেলানো উচিত। দিস ইজ হোয়াট আই মেন্ট। আমরা দারুণ একটা জয় পেয়েছি, সিলেটেও সেই হয়তোবা জয়টা অপেক্ষা করছে। আমি জানি না ড্র হবে কিনা, জয় হবে বাংলাদেশ জেতার জন্য আপনি খেলবে। কি চান? আমি তো অবশ্যই জয় চাইবো। এই জয়ের দিক থেকে একটু চিন্তা করতে যে অস্ট্রেলিয়া আসছে কিছুদিন পরে বাংলাদেশে, বড় একটা মাইল ফলক বাংলাদেশের জন্য সেট হয়ে থাকবে কিনা, যে পাকিস্তানকে বাংলাদেশ যে অ্যাপ্রোচে হারিয়েছে, যদিও ভিন্ন ফরম্যাট, বাংলাদেশের সেই সাহসটা বড় দলের বিপক্ষে বাংলাদেশকে দেখাতে পারবে কিনা, ট্রু উইকেটে খেলতে পারবে কিনা দেখানো উচিত। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ে, সাদা বলের ক্রিকেট, যেহেতু অস্ট্রেলিয়ার কথা তারা সাদা বলে খেলবে, যে বড় জয়গুলো কিংবা আমাদের জন্য স্টেটমেন্ট দেওয়া জয় কিংবা যে জয়গুলো নিয়ে আমরা গর্ব করি, আলোচনা করি, তার বেশিরভাগই কিন্তু ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে, ভালো উইকেটে। সেটা কার্ডিফ থেকে শুরু করে আপনার টনটন কিংবা অন্য যে কোনো জায়গায় ভালো উইকেটে। তো আপনি কেন করবেন না? আর এই উইকেটে বা ভালো উইকেটে যে বাংলাদেশ ভালো করতে পারে, ঘরের মাঠেও তো তার প্রমাণ রয়েছে। সো এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কল। আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররাও চায় ভালো উইকেটে খেলাটা হোক, কারণ আপনি তো ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করছেন। ওয়ার্ল্ড লেভেলে তো এই ধরনের ভালো উইকেটই মানে আমরা দেখি, কিংবা প্লেয়াররা যখন আইসিসি ইভেন্টগুলোতে যায় সেখানে আমরা ট্রু উইকেটে খেলে অভ্যস্ত। তো আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন করবেন না? আপনার ওই ভরসার জায়গাটা থাকতে হবে যে অস্ট্রেলিয়া 300 করলে আমরা 301 করে জিতবো, অস্ট্রেলিয়া যদি 350 করে আমরা 351 করে জিতবো। আপনি মুখে বললে তো 350 হয়ে যাবে না। এটা করার যে অ্যাডাপ্টেবিলিটি, 350 করার যে অভ্যস্ততা, প্লেয়ারদের তো সেটা গড়ে তুলতে হবে। সেজন্য ট্রু উইকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সিলেটের কথা যে বলছিলেন, যেহেতু আমরা জানি সিলেট ট্রেডিশনালি একটু বেটার উইকেট হয়, সেখানে আমার মনে হয় যে বাংলাদেশ আরেকটু ভালো করার কথা। এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া যে পূর্ণ শক্তির বা ওই 3 মাস্কেটিয়ার্স বা 3 পেসার বাদ দিয়ে যে টিমটা দিয়েছে, আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার দলটা খুবই শক্তিশালী, ভালো দল, খুবই শক্তিশালী দল। এবং এই দলটাকে বাংলাদেশ, আমরা নর্মালি যেটা ওই বুকিশ কথাটা চলে আসে যে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে, লিটারেলি অস্ট্রেলিয়ার এই দলটাকে হারাইতে হলে বাংলাদেশের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই পারফর্ম করতে হবে। স্টিল আই বিলিভ বাংলাদেশের দলটা অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য রাখে। আমরাও সেই বিশ্বাসটা রাখতে চাই। টিম ম্যানেজমেন্টও সম্ভবত ভালো উইকেটের চিন্তা করছে, তবে যে চিন্তার কথা বলছিলাম, সবশেষ অস্ট্রেলিয়া যেবার বাংলাদেশে সফর করেছিল সেবার মনে হয় আমরা ট্রু উইকেটে খেলিনি, খুব স্পিনিং উইকেটে খেলেছিলাম। 2021 সনে সেটাই হচ্ছে চিন্তার। আমাদেরকে আসলে বিদায় নিতে হচ্ছে। দেব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।